ভুজে চলে গেলেন। ভারতের একদম পশ্চিম দিকে ভুজ। ভুজেতে গিয়ে তিনি ভুজের রাজার কাছে তিনি ছিলেন। রাজার কাছে থেকে রাজামশাই ভুজে যা যা দর্শনীয় স্থান সমস্ত কিছু দর্শন করিয়েছিলেন। এবার ভুজ থেকে স্বামীজি সোমনাথ চলে এলেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ সোমনাথ লিঙ্গ। সোমনাথ দর্শন করলেন। সোমনাথ দর্শন করে আবার জুনাগড়, আর জুনাগড় থেকে পোরবন্দর চলে গেলেন। পোরবন্দরে স্বামীজি সুদামাপুরী দেখতে গেলেন। সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, ব্রাহ্মণ সন্তান, সত্যনিষ্ঠ। সুদামা খুব গরিব ছিলেন। সুদামার স্ত্রী বলেন, যাও না এই বলো শ্রীকৃষ্ণ তোমার প্রিয় বন্ধু। তা শ্রীকৃষ্ণের দ্বারকার রাজা, সেখানে তুমি যাও, গিয়ে বলো তোমার কথা, তাহলে তো আমাদের সংসারটা একটু ভালোভাবে চলবে। এই কথা বলতে বলতে একবার সত্যি সুদামা গেলেন শ্রীকৃষ্ণের কাছে। তা বহুদিন বাদে সখার কাছে যাচ্ছেন। সখার জন্যে খুব গরিব তো, কিছু ঘরে বিশেষ ছিল না, ওই একটু চাল আর চালের খুঁত ছিল, তাই ভাজা করে নিয়ে গেলেন। বেঁধে আঁচলে বেঁধে সুদামা চলেছেন শ্রীকৃষ্ণের কাছে, সখার কাছে। দ্বারকায় পৌঁছলেন। দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণ তো সুদামাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন, সুদামার পা ধুইয়ে দিলেন। তার মহিষীরা এসে পা ধুইয়ে সুন্দরভাবে পা সিল্কের বস্ত্র দিয়ে পা পুছিয়ে দিলেন। সুন্দর রাজপ্রাসাদে ঘর দিলেন। সুদামার ঘরে এবার শ্রীকৃষ্ণ এসছেন। বলে, সখা তুমি এসেছো, আমার জন্য কি আনলে? এতদিন বাদে আমাদের সঙ্গে তো দেখা হলো, কি আনলে আমার জন্য? সুদামা চুপ করে আছেন, কিছু বলতে পারছেন না। বলে, বলো তুমি কি আনলে আমার জন্যে? সুদামা খুব লজ্জিত হয়ে সেই যে আঁচলে এত কটা চাল আর চালের খুদ ভেজে নিয়ে এসেছিলেন তাই দিলেন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ আনন্দের সঙ্গে খেলেন। কে বললেন, কদিন বাদে তোমার সেই চাল ভাজা আমি খেলাম, খুব তৃপ্তি লাগলো সুদামা। এইভাবে সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন হলো। এইবার সুদামা চললেন আবার নিজের বাড়িতে। সুদামা কিন্তু চাইতে ভুলে গেলেন সংসারের যে অভাব অনটন, কিচ্ছু বললেন না, সংসারের কথা ভুলে গেছেন। সখার সঙ্গে মিলিত হয়েছে, আর কোনো কথা মনে নেই। ওই যে সেই স্বামীজিকে ঠাকুর বলছেন, বল না মায়ের কাছে গিয়ে বল, তোদের সংসারের অনটন যা আছে সব কথা বল না, সংসারের কথা বল, মা সব পূর্ণ করে দেবে, অভাব অনটন থাকবে না। স্বামীজি গেছেন, সে তো আপনারা জানেন, 3 বারও মাকে বলতে পারলেন না। প্রতিবার বলছেন, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, এই বললেন। সুদামাও বলতে পারেননি ভগবানকে, ভুলে গেছেন। ভগবানের সঙ্গে মিলিত হয়েছেন, সাংসারিক কথা জাগতিক কথা সমস্ত ভুলে গেছেন। সেই সুদামা তখন ফিরে আসছেন। ফিরে এসে দেখলেন যে সুদামা সেই কুটির নেই, সুদামা পুরী হয়েছে, বিশাল নগর, সেইখানে সুদামার প্রাসাদ। সুদামা বলছেন ভগবানকে যে, সখা তুমি আমাকে এই রকম করে দিলে, আমি তো তোমাকে মনে রাখতে পারবো না, এই রকম প্রাসাদে থাকবো ভোগ বিলাসে, আর তোমার কথা তো ভুলে যাব। সখা
আমি কি করেছি তোমার কাছে যে তুমি আমাকে সমস্ত জিনিস ভুলিয়ে দিলে? এইভাবে সুদামা শ্রীকৃষ্ণকে বলছে। কত বড় ভক্ত! বাল্যকালে সুদামার একসঙ্গে যেতেন বনে গরু চড়াতে, গাছ থেকে একটা ফল পাড়তেন, পেড়ে আগে সুদামা খেতেন, খেয়ে দেখতেন ফলটা মিষ্টি না টক না কি। খেয়ে ভালো লাগলে বলতেন, সখা তুমি খাও, এটা তোমার জন্য এনেছি, তোমার প্রিয় ফল। এই ছিল সুদামা। সেই সুদামাপুরী স্বামীজি দেখতে গেলেন। সুদামাপুরী দেখে ওখানে উনি রাজার যে দেওয়ান ছিলেন সেই দেওয়ানের কাছে রইলেন। দেওয়ানের কাছ থেকে উনি রাজপ্রাসাদে চলে গেলেন। রাজপ্রাসাদে আছেন, ওখানে রাজার রাজপণ্ডিত ছিল শঙ্কর পাণ্ডুরঙ্গ। সেই পাণ্ডুরঙ্গ তখন বেদ অনুবাদ করছিলেন। রাজা বললেন, স্বামীজি ওনাকে একটু অনুবাদে সাহায্য করুন আপনি। স্বামীজি যথাশক্তি দিয়ে তাকে বেদ অনুবাদে সাহায্য করেছিলেন। তারপর একদিন রাজা স্বামীজিকে সমস্ত পারিষদবর্গের সামনে জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি এই যে পারিষদবর্গ দেখছেন, কিরম দেখছেন? স্বামীজি বললেন, দেখুন মহারাজা, যেমন পারিষদবর্গ হয় তোষামোদে, আর সত্যি কথা বলে না, আপনার মন রেখে কথা বলে, সেই রকমই পারিষদবর্গের মতো আপনার এই পারিষদবর্গ। এমনকি আপনার যে দেওয়ান সেও ওই রকম। রাজা তখন বললেন যে, স্বামীজি সকলের সামনে এই রকম অপ্রিয় কথা বললেন, এতে আপনার প্রাণহানিও হতে পারে। স্বামীজি একটু রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে বললেন, দেখুন আমরা সন্ন্যাসী, সত্যনিষ্ঠ, আমরা কারো মন রেখে কথা বলতে পারবো না, ওগুলো আপনার পারিষদরাই বলতে পারে। আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। স্বামীজি তারপরেতে রাজবাড়িতে আছেন। একদিন রাজার প্রধান মন্ত্রী একবার বেদান্তের ওপর একটা সভা ডেকেছিলেন। সেখানে সমস্ত বিদ্বজ্জনেরা এসেছিল, আর বুদ্ধিজীবী এই রকম সমস্ত লোকেরা উপস্থিত ছিল। সবাই বেদান্তের ওপর অনেক কথা বলেছিল। স্বামীজি বললেন, বেদান্তের মূল তত্ত্ব আর ব্যবহারিক জীবনে বেদান্ত। স্বামীজির সেই জ্ঞান গর্ভ হৃদয়গ্রাহী ভাষণ শুনে প্রত্যেকে স্বামীজির প্রশংসা করতে লাগলেন। এমনকি সকল পণ্ডিতরাও স্বামীজির প্রশংসা করলেন। তখন প্রধানমন্ত্রী তার নিজস্ব সেক্রেটারিকে ডেকে বললেন, তুমি কাল স্বামীজিকে নিয়ে বাজারে যাবে। যদি 1000 টাকা মূল্যের হয়, 1000 টাকা মূল্যেরই স্বামীজির মনোমতো কোনো জিনিস কিনে দেবে। সেই কথা মতো উনি স্বামীজিকে নিয়ে বাজারে গেলেন। স্বামীজিকে কত জিনিস দেখাচ্ছেন, স্বামীজি কোনো জিনিস নেবেন না। তখন বললেন, স্বামীজি আপনি কিছু একটা নিন। স্বামীজি তখন অনেক চিন্তা করলেন। চিন্তা করে বললেন, দেখুন আপনি যখন বলছেন, তাহলে আমায় একটা, আপনাদের সবচেয়ে যে ভালো চুরুট পাওয়া যায় সেই একটা চুরুট কিনে দিতে পারবেন? আমার খুব ইচ্ছে একটা ভালো চুরুট খাই। তখন উনি ভাবলেন, বাবা এ কি ব্যাপার। উনি একটা দামি চুরুট কিনে দিলেন। স্বামীজি সেই চুরুটটাই নিয়ে গেলেন। পরের দিন রাজার সঙ্গে উনি অনেক বিষয় আলোচনা করেছিলেন। স্বামীজি তার নিজের যে মনে
বিদেশে যাবার বাসনা ছিল সেটা রাজাকে বললেন। রাজা তখন বললেন, আপনি বিদেশে যান, আমি আপনার ব্যয়ভার বহন করব। কিন্তু স্বামীজি বললেন, এখনো আমার মন থেকে সায় দিচ্ছে না, আমার যখন দরকার হবে আমি আপনাকে বলবো। এই বিদেশ যাবার চিন্তা স্বামীজি জুনাগড়ের এক রাজ কর্মচারী C.H. পান্ডিয়ার কাছেও বলেছিলেন যে আমার বিদেশ যাবার খুব ইচ্ছা। স্বামীজি এইবারে ওইখান থেকে এবারে স্বামীজি পোরবন্দর থেকে সোমনাথের দিকে রওনা দিলেন, না দ্বারকার দিকে রওনা দিলেন। দ্বারকায় এসে রইলেন। দ্বারকায় দ্বারকাধীশ দর্শন করে সারদা মঠে রইলেন। শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত সারদা মঠ। শঙ্করাচার্য ভারতে 4 জায়গায় মঠ করেছিলেন। উত্তরে যোশী মঠ করেছিলেন, জ্যোতির্মঠ, যোশী মঠ বা জ্যোতির্মঠ। পূর্বে পুরীতে গোবর্ধন মঠ, দক্ষিণে কর্ণাটকায় শৃঙ্গেরি মঠ, আর এই পশ্চিমে সারদা মঠ করেছিলেন। সারদা মঠে থেকে স্বামীজি অনেক তপস্যা করেছিলেন আর ধ্যান করতেন। ধ্যানেতে স্বামীজির ভারতের চিত্র ফুটে উঠত। স্বামীজি খুব ব্যথিত হয়ে যেতেন। স্বামীজি ভাবছেন, এই যে ভারতবর্ষের এই সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা থেকে কিভাবে ভারতকে মুক্ত করব। ভারতের তখন সমাজ ব্যবস্থা বিভিন্ন রকম ছিল। একদল মুসলমান, তার সঙ্গে হিন্দু, তার সঙ্গে খ্রিস্টান। মুসলমানের সঙ্গে হিন্দু বসবে না, হিন্দু বসবে না খ্রিস্টানদের সঙ্গে। প্রতিটা শাখায় বিরোধ। আবার হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ বৈশ্যের সঙ্গে বসবে না, ক্ষত্রিয়ের সঙ্গে বসবে না, শূদ্রের সঙ্গে বসবে না। এত ব্যবধান, ব্যবধানের পর ব্যবধান। কি করে এত ব্যবধান দূর করবে? স্বামীজির এই চিন্তা, যত ব্যবধান থাকবে সমাজ তত ছোট হয়ে যাবে। আর এই ব্যবধানের জন্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এদের অত্যাচার, হিন্দু ধর্মের যারা দলিত সম্প্রদায় ছিল, শূদ্র, তাদের অত্যাচার, বৈশ্যের প্রতি অত্যাচার। হিন্দু ধর্ম ছেড়ে কত লোক মুসলমান ধর্ম গ্রহণ করছেন, কত লোক আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। এইভাবে হিন্দু ধর্ম ভেঙে ভেঙে একদম ছোট হয়ে যাচ্ছে। এত অত্যাচার। ব্রাহ্মণ হিন্দু ধর্ম, ব্রাহ্মণ তার বাড়িতে দলিত লোককে ঢুকতে দেবে না, মন্দিরে উঠতে দেবে না, তার হাতে জল খাবে না, তাকে দূরে, এমনকি তার ছায়াটা পর্যন্ত মাড়াবে না। যদি ছায়াটা পর্যন্ত মাড়িয়ে ফেলে আবার তাকে চান করতে হবে, চান করে শুদ্ধ হতে হবে। ভাবুন কি অবস্থা। দক্ষিণেশ্বরে রানী রাসমণি মা কালীর মন্দির প্রতিষ্ঠা করবেন। মা স্বপ্ন দিচ্ছে যে আর আমি কতদিন বাষ্পবন্দী হয়ে থাকব, আমি ঘেমে যাচ্ছি। রানীমা মূর্তি প্রতিষ্ঠা করবে, ব্রাহ্মণদের থেকে সায় পাচ্ছেন না, কোনো ব্রাহ্মণ রাজি হচ্ছে না। কেন? কৈবত্যের হাতে মূর্তি প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা করতে কেউ সায় দিচ্ছে না। রানীমা তখন গেল ঠাকুরের বড় ভাই রামকুমারের কাছে।
তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কিছু বিধান দিন। তিনি বললেন যে আপনার এই মন্দির যদি গুরুর নামে উৎসর্গ করে দেন তাহলে আমি মন্দির প্রতিষ্ঠা করে দিতে পারি। রানীমা তখন তাই করলেন, সেই মন্দির তার গুরুর নামে করে দিলেন। তখন ঠাকুরের দাদা মন্দির প্রতিষ্ঠা করলেন এবং পূজকের আসন গ্রহণ করেছিলেন। তাও যেদিন মন্দির প্রতিষ্ঠা হলো অনেক নিমন্ত্রিত লোক আসেননি। কেন? কৈবত্যের অন্ন খাবেন না, ভোগ কত গঙ্গায় ঢেলে দিতে হলো, এত ভোগ রান্না করেছিল, কেউ গ্রহণ করতে আসেননি। তখনকার দিনে নিচু জাতের বাড়িতে খেতে আসতো না, সামাজিক কাজে নিমন্ত্রণ করলে এসে দেখাটা করে চলে যেত, তার কাছে কোনো খাদ্য জল গ্রহণ করতো না। তারপর থেকে হয়তো আসতো, ওই সিধে যাকে বলে সিধা গ্রহণ করতো, শুকনো হয়তো চাল একটু, সবজি ইত্যাদি, এর চেয়ে বেশি গ্রহণ করতো না। এই রকম ছিল সমাজ তখন। স্বামীজির চিন্তা ছিল কি করি বন্ধন মোচন করবে। আর স্ত্রীদের মায়েদের বলতো অসূর্যম পশ্চা, বাড়ি থেকে বেরোনোর তাদের হুকুম ছিল না। তাদের তাদের পড়ার অধিকার ছিল না। অমন যে আমাদের মা সারদা সরস্বতী, তার হাত থেকে বই কেড়ে নিয়েছিলেন হৃদয়রাম, বলেছেন মেয়েদের পড়া করতে নেই। মায়ের আর পড়া হলো না। ভাবুন তো ঘটনাটা কিরম, যে সাক্ষাৎ সরস্বতী, তার পড়া হলো না। তখনকার দিনের মেয়েদের এই অবস্থা স্বামীজি খুব মনে মনে ব্যথিত হতেন, যে কিভাবে মেয়েদের আমার পড়ালেখা করাবেন, এই নারী জাতির জাগরণ করাবে। বলে শক্তির জাগরণ হলে তবে জাতটা উঠবে, আর আমরা সেই শক্তিকে পদদলিত করে রেখে দিয়েছি। কি করে আমাদের ভালো হবে? স্বামীজি সেই জন্যে তো নিবেদিতাকে নিয়ে এলেন। যে নিবেদিতা এলেন, সেই বিলেত থেকে নিয়ে এলেন নিবেদিতাকে, আয়ারল্যান্ড থেকে। যে নিবেদিতা আমাদের শিক্ষা দেবে, আমাদের মেয়েদের শিক্ষা দেবে। কিন্তু স্বামীজির মনে তখনও একটা দুশ্চিন্তা ছিল, কেন নিবেদিতা বিদেশিনী, নিবেদিতাকে কিভাবে আমাদের দেশ গ্রহণ করবে। স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন, দেখো তোমাকে আমি ভারতে নিয়ে যাচ্ছি, ভারতে আমি একজনের কাছে নিয়ে যাব, সে যদি তোমায় গ্রহণ করে নেয় তাহলে জানবে সমগ্র ভারত তোমায় গ্রহণ করে দেবে। সে যদি গ্রহণ তোমায় না করে, তোমাকে আমি আবার দেশে ফিরিয়ে দেব। স্বামীজি নিয়ে এলেন নিবেদিতাকে মায়ের কাছে। মায়ের কাছে আসতে মা তাকে খুকি বলে জড়িয়ে ধরেছিলেন। স্বামীজি নিশ্চিন্ত হলেন, যাক সমগ্র ভারতবাসী তাহলে নিবেদিতাকে গ্রহণ করবে। নিবেদিতা স্কুল করলেন, নিবেদিতা স্কুল। সেই নিবেদিতা স্কুলে তখন ছাত্রী কাউকে পাঠাতো না বাড়ি থেকে পড়তে। কেন? বিদেশিনীর কাছে পড়তে দেবে না, নিবেদিতা বিধর্মী ছিলেন। স্বামীজি বলতেন, ওরে তোদের বাড়ির মেয়েদের ভক্তদের বলতেন পড়তে পাঠা, বাগবাজারে বসপাড়াতে নিবেদিতা স্কুলে। নিবেদিতা পাড়ায় পাড়ায় যেতেন,
গিয়ে বাড়ি থেকে মেয়েদের ডেকে আনতেন, তাদের শিক্ষা দিতেন। এইভাবে স্বামীজি স্ত্রী শিক্ষা চালু করেছিলেন। স্বামীজি এইরকম অনেক চিন্তা করলেন। সেই দ্বারকা মঠে থেকে স্বামীজি কিছু বুঝতে পারছেন না। সেখান থেকে স্বামীজি দ্বারকা মঠ থেকে স্বামীজি এবার চলে গেলেন বেলগাঁওতে স্বামীজি চলে গেলেন খান্ডোয়ায় গিয়ে হরিদাস চট্টোপাধ্যায়ের বাড়িতে রইলেন। হরিদাস চট্টোপাধ্যায়ের বাড়িতে খুব বেদান্ত চর্চা করতেন। ওখানে অনেক পণ্ডিত আসতো, চিন্তাশীল ব্যক্তিরা আসতো, তাদের কাছে বেদান্তের কথা বলতেন, আমাদের সংস্কৃতির কথা বলতেন। সবাই স্বামীজির খুব প্রশংসা করতেন। স্বামীজি বিদেশ যাওয়ার কথা তাদেরকে বলেছিলেন। সবাই বলেছিলেন, হ্যাঁ স্বামীজি আপনি বিদেশ যান, আমরা আপনার খরচ জোগাড় করে দেব। স্বামীজি তাদের সেই এক কথা বলেছিলেন যে আমি এখনো সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাইনি, যখন প্রয়োজন হবে আমি আপনাদের জানাবো। এইভাবে স্বামীজি বেলগাঁও থেকে বোম্বাই চলে এলেন। বোম্বাইতে স্বামীজি ব্যারিস্টার ছবিল দাসের বাড়িতে ছিলেন। সেখানেও অনেক বেদান্ত চর্চা করেছিলেন। বোম্বাই থেকে স্বামীজি চলে যাচ্ছেন পুনেতে, ট্রেনে উঠেছেন। একদল ইংরাজি শিক্ষিত যুবক স্বামীজির সামনে ইংরাজিতে অনেক সাধু নিন্দা করছেন। ভাবছেন এই সাধু তো ইংরাজি বোঝে না, তার সাধু নিন্দা করছেন। স্বামীজি তখন তাদের আলোচনার মধ্যে ইংরাজিতেই কথা বলতে লাগলেন। কথা বলে তাদের সমস্ত যুক্তি খণ্ডন করে দিলেন। তারা চুপ করে গেল। সেই কামরাতে বাল গঙ্গাধর তিলক ছিলেন। বাল গঙ্গাধর তিলক স্বামীজিকে এত পছন্দ করে হয়েছিল, স্বামীজিকে পুনেতে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। বললেন আমার বাড়িতে স্বামীজি আপনি থাকুন। স্বামীজি সেখানে 1 মাস বাল গঙ্গাধর তিলকের বাড়িতে ছিলেন। সেখান থেকে স্বামীজি বেলগাঁওতে চলে গেলেন হরিপদ দত্তের বাড়িতে। সেখানেও আলোচনা হইল। সমস্ত আলোচনার শেষে সেই বিদেশ যাবার কথা উঠেছিল। হরিপদ দত্ত তাকে বলেছিল, স্বামীজি আমি আপনাকে বিদেশ যাবার টাকা জোগাড় করে দেব। স্বামীজিও সেই একই কথা বলেছিলেন। তারপরে বেলগাঁওতে হরিপদ দত্তকে সস্ত্রীক দীক্ষা দিয়েছিলেন। সস্ত্রীক দীক্ষা দিয়ে স্বামীজি সেখান থেকে মহীশূরে চলে গেলেন। মহীশূরে দেওয়ানের বাড়ি গেছিলেন। দেওয়ানের বাড়িতে ছিলেন। সেখানে অনেক কথা আলোচনা করেছিলেন। রাজার কাছে ছিলেন। রাজার বাড়িতে থেকে স্বামীজি অনেক রাজপ্রাসাদের কাজকর্ম ইত্যাদি করে দিতেন। রাজার একদিন বেদান্তের ওপর আলোচনা করার জন্য সভা ডেকেছিলেন। স্বামীজি সেখানে সব পণ্ডিতরা বেদান্তের বিষয়ে বলেছিলেন। স্বামীজি সেখানে বেদান্তের মূল তত্ত্ব আর বেদান্তের প্রয়োগ বলেছিলেন। সবাই খুব খুশি হয়েছিলেন স্বামীজির ওপর। স্বামীজি সেখান থেকে চলে গেলেন মহীশূর চলে গেলেন। মহীশূরে থেকে ওই পণ্ডিত সবাই সব জায়গায় স্বামীজি যেখানে গেলে বেদান্তের কথা বলেছিলেন। মহীশূর থেকে কোচিন গেলেন। কোচিন থেকে স্বামীজি চলে গেলেন ত্রিবান্দ্রম।
তিরুবন্তপুরম আগে বলতো, সেখানে অনন্ত শয়নম দর্শন করলেন। তিরুবন্তপুরম থেকে স্বামীজি চলে গেলেন স্বামীজি কন্যাকুমারিকায় চলে গেলেন। কন্যাকুমারিকায় গিয়ে কন্যাকুমারী দর্শন করে সেই কাপড়ে স্বামীজির ভারতের শেষ শিলাখণ্ডের ওপর ধ্যান করেছিলেন। ধ্যান করে স্বামীজি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিদেশে গিয়ে ভারতের আধ্যাত্মিক সম্পদ তিনি দেবেন, আর জাগতিক সম্পদ কিভাবে বৃদ্ধি করতে হয় তার মন্ত্র তিনি সেখান থেকে শিখে এসে আমাদের ভারতবাসীর কাছে বলবেন। এই স্বামীজি সিদ্ধান্ত নিলেন। কন্যাকুমারী থেকে উনি মাদুরাই চলে গেলেন। মাদুরাইয়ের রাজা ভাস্কর সেতুপতির কাছে রইলেন। ভাস্কর সেতুপতিকে দীক্ষা দিলেন। রাজা স্বামীজির ওই বিদেশ যাবার মনোভাব জানতে পেরে সেতুপতি বলেছিলেন, স্বামীজি আমি সমস্ত খরচ দেব আপনার বিদেশ যাবার কথা। স্বামীজি সেতুপতিকে ওই উত্তরই দিয়েছিলেন, এখনো আমি নির্দেশ পাইনি। সেখান থেকে স্বামীজি পন্ডিচেরি হয়ে ম্যাড্রাস চলে এলেন। ম্যাড্রাসে স্বামীজির জ্ঞান গর্ভ বক্তৃতা শুনে তখনকার দিনের অনেক যুবক আর পণ্ডিত লোকেরা স্বামীজির কাছে নিত্য আসা যাওয়া করতে করতে স্বামীজির ম্যাড্রাসে বিশাল একটা দল তৈরি হয়ে গেল, স্বামীজির ফলোয়ার। তারা স্বামীজিকে বলল যে স্বামীজি আপনি বিদেশ যাবেন, আমরা লোকের থেকে টাকা সংগ্রহ করে আমি বিদেশে পাঠাবো বলে তারা সংগ্রহ করতে শুরু করেছিলেন। স্বামীজি নিষেধ করলেন, কিন্তু তারা কিছু টাকা সংগ্রহ করে ফেলেছিলেন। স্বামীজি বললেন, আমি জগদম্বার কাছ থেকে এখনো নির্দেশ পাইনি, তুমি এই টাকা তোমরা আবার দরিদ্র লোকেকে বিলিয়ে দাও। তারা আবার দরিদ্রের কাছে সেই টাকা বিলিয়ে দিলেন। স্বামীজি ম্যাড্রাস থেকে হায়দ্রাবাদ চলে গেলেন। হায়দ্রাবাদের অন্তর্গত সেকেন্দ্রাবাদে মেহবুব কলেজে স্বামীজি একটা লেকচার দিয়েছিলেন যে আমার বিদেশ যাওয়া গমন ও তার উদ্দেশ্য, এই বিষয়ে লেকচার দিয়ে সেখানের পণ্ডিতরা স্বামীজিকে প্রত্যেকে ধন্য ধন্য করে প্রত্যেকে বলেছিলেন, স্বামীজি আমরা টাকা দিচ্ছি, আপনি বিদেশে যান। স্বামীজি টাকা কিছুতেই এখন নেবেন না, গ্রহণ করবেন না। স্বামীজি তখন ম্যাড্রাসে ফিরে এলেন। ম্যাড্রাসে ফিরে এসে স্বামীজি তাদের বললেন এই কথা। স্বামীজি একদিন শুয়ে আছে, শুয়ে স্বামীজি দেখছেন ঠাকুর আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে জ্যোতির্ময় শরীরে ঠাকুর চলেছেন সমুদ্রের ওপর দিয়ে, আর স্বামীজিকে ডাকছেন, ওরে আয় আয়। স্বামীজির ঘুম ভেঙে গেল, মনে একটা প্রশান্ত ভাব সৃষ্টি হলো। স্বামীজি তখন ভাবলেন এটা কি মনের ব্যাপার না ঠাকুরের নির্দেশ। স্বামীজি সেই তখন আমাদের মা জননীকে আবার চিঠি দিলেন, মা আমি বিদেশ যাব, এই ব্যাপারে আপনার নির্দেশ চাই। স্বামীজি তো চিঠি লিখে দিলেন। আমাদের মা জননী স্বামীজির চিঠি পেয়ে খুব খুশি হলেন যে কতদিন বাদে আমি নরেনের চিঠি পেলাম।
স্বামীজি তখন চিঠি দিয়ে, মায়ের চিঠি দিয়ে স্বামীজি, মা ভাবলেন বিদেশে যাবে নরেন, কি করব আমি, কি উত্তর দেব। মাও দেখলেন ঠাকুর অনুমতি দিলেন। তখন চিঠি লিখে দিলেন যে হ্যাঁ নরেন, তুমি বিদেশ যাও। স্বামীজি দেখলেন বিদেশ যাবার আমি নির্দেশ পেয়েছি। আবার তাদের টাকা তুলতে বললেন। তারা টাকা তুলে 2 দিনের ভেতর বিদেশ যাবার টাকা উঠে গেল, টিকিট হয়ে গেল। স্বামীজির 31শে মে বিদেশ যাবার টিকিট হয়ে গেল। আজকে এই পর্যন্ত রাখছি, এর পরের দিন আবার এইখান থেকে শুরু করব। শ্রীরামকৃষ্ণ।